তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছে আমি ফারহানা লোপা এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব বার্তা কক্ষের সবশেষ। আন্দোলনের মুখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নতুন সময়সূচি মানছে না শিক্ষার্থীরা, 3 দিনের আলটিমেটাম। ফরিদপুরের 2 ভাই বরকত রুবেলের 5,706 বিঘা জমি ক্রোকের নির্দেশ, জব্দ হবে ব্যাংক হিসাব ও বাসসহ 55টি যান। ঋণ খেলাপিদের পিপলস লিজিং এর টাকা অবশ্যই ফেরত দিতে হবে, না হলে জেলে পাঠানোর হুঁশিয়ারি হাইকোর্টে। পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহতদের প্রতি শ্রদ্ধা, হত্যা মামলা আপিল বিভাগে, এক যুগেও শেষ হয়নি বিস্ফোরক মামলার বিচার। শিরোনাম জানাচ্ছিলাম, এবার চলে যাচ্ছে বিস্তারিত খবরে। আগামী 24 মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রত্যাখ্যান করে 3 দিনের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, চলমান পরীক্ষাগুলো চলতি ফেব্রুয়ারির শেষে বা মার্চের প্রথম সপ্তাহের মধ্যে নিয়ে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলমান বিভিন্ন বর্ষের মৌখিক পরীক্ষা এবং স্নাতকোত্তর ও স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষা সোমবার রাতে স্থগিত করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে আজ সকাল 10টার দিকে শাহবাগ ও নীলক্ষেতে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের লাঠিপেটা করে পুলিশ, আটক করা হয় 14 জনকে। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 24 মে থেকে পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয়। তবে তা না মেনে নতুন রুটিন প্রকাশের দাবিতে 3 দিনের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া পুলিশের হাতে আটক শিক্ষার্থীদের আজকের মধ্যে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তারা। এদিকে পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার এবং হল দ্রুত খুলে দেওয়ার দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষামন্ত্রী দীপুমনি জানিয়েছেন, স্কুল কলেজ খোলার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা হবে শনিবার বিকেলে সেগুনবাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে তিনি কথা জানান। এছাড়া সব শিক্ষার্থীকে টিকা দেওয়ার পরই আবাসিক হলে তোলা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো সেশন জট নেই, একদিনেরও কোনো সেশন জট নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা পরীক্ষা দিচ্ছেন, তারা যদি এখন না দিয়ে 3 মাস পরে পরীক্ষা দেন, তাহলে তাদের শিক্ষা জীবনে কোনো ধরনের কোনো ব্যাঘাত ঘটছে না। কিন্তু পক্ষান্তরে আমাদের যে 7টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, তারা এই অধিভুক্তি নিয়ে যে জটিলতা ছিল, সে কারণে তারা প্রায় 3 বছর পিছিয়ে আছে। এখন যারা পরীক্ষা দিচ্ছে তারা 2018 সালের পরীক্ষা দিচ্ছে। 2000 কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের 487টি তফসিলের 5,706 বিঘা সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছে আদালত। সকালে ঢাকার মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েসের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে 188টি ব্যাংক হিসাবের 10 কোটি টাকা এবং বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কার সহ 55টি যানবাহন জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মামলা তদন্তের স্বার্থে তাদের তফসিলভুক্ত সম্পত্তি, ব্যাংক হিসাব ও গাড়ি জব্দের জন্য আদালতে আবেদন করে সিআইডি। আদালত আবেদন মঞ্জুর করে এই আদেশ দেয়। পিপলস লিজিং এর টাকা জনগণের, চোট বাটপারদের নয়। ঋণের টাকা ফেরত না দিলে খেলাফিদের জেলে যেতে হবে, এমন হুঁশিয়ারি দিয়ে আজ হাইকোর্ট বলেছেন, মন্ত্রী, এমপি বা ক্ষমতার দাপট দেখিয়ে ঋণ খেলাফিরা কেউ পার পাবে না। আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেসের 137 জন ঋণখেলাপির আদালতে হাজির হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার এসেছেন মাত্র 41 জন। হাইকোর্টের কোম্পানি বেঞ্চের বিচারক মোহাম্মদ খুরশিদ আলম সরকার একে একে তাদের বক্তব্য শোনেন। 284 কোটি টাকা খেলাপির বক্তব্য শুনে আদালত তাকে প্রথম কিস্তিতে 5.25 কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে বোর্ডের সাথে কথা বলে দ্রুত সব টাকা ফেরত দিতে বলেন। অন্য এক ঋণ খেলাপির বক্তব্যের প্রেক্ষিতে আদালত বলেন, পিপলস লিজিংয়ে টাকা জমা রেখে এখন অনেকেই না খেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আদালতে হাজির হয়ে পিপলস লিজিংয়ের সাবেক এক কর্মকর্তা দাবি করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ঋণখেলাপির তালিকায় জড়ানো হয়েছে। একটু সিনিয়র পোস্টে ছিলাম আমি থাকলে ওনাদের হয়তো বা ধরেন অনেক যেগুলো ওনারা দুর্নীতি করেছেন সেই দুর্নীতিগুলো আমি বুঝতে পারতাম, কারণ আমি ওই ডিপার্টমেন্টের সেকেন্ড ম্যান ছিলাম, তো আমি বুঝতে পারতাম।
তো সেই কারণে ওরা যেটা চাচ্ছে যে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম আমাকে যতটা হ্যারাস করা যায় যাতে করে আমি মানে এইগুলো নিয়েই ব্যস্ত থাকি, ওনাদের যাতে কোনো রকমের সমস্যা আমাকে দিয়ে না হয় আর কি। বাকি ঋণ খেলাপিরা 9 মার্চের মধ্যে হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী। সেকেন্ড টাইম আরেকটা সুযোগ দেওয়া হবে আসার জন্যে। এতেও যদি না আসে পসিবলি উনি এদেরকে স্পেশাল মেসেঞ্জার দিয়ে আনানোর জন্য আবার নোটিশ সার্ভ করবেন। তাতেও যদি কেউ না আসে স্পেশাল মেসেঞ্জার দিয়েও, তখন উনি পসিবলি ওনাদেরকে অ্যারেস্ট করে আনার ব্যবস্থা করবেন। আদালতের নির্দেশে ঋণ খেলাপিরা কিস্তি দেওয়া শুরু করলে শিগগিরই ভুক্তভোগীরা কিছুটা হলেও আমানত ফেরত পাবে বলে জানান আইনজীবী। ডিপোজিটের টাকা কিছুটা অংশ হলেও পাবেন ইনিশিয়ালি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণ করল জাতি। সকালে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে শহীদদের স্মৃতিস্তম্ভে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী, 3 বাহিনীর প্রধান, বিজিবি মহাপরিচালকও। শহীদদের সম্মানে 1 মিনিট নীরবতা পালন করার মধ্য দিয়ে শেষ হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। ইতিহাসের কলঙ্কময় এ ঘটনার এখনও বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন নিহতের স্বজনরা। প্রতি বছরের মতো এবারও বনানীর সামরিক কবরস্থানে আসেন বিডিআর বিদ্রোহে নিহতদের স্বজনেরা। প্রিয়জনের কবরের সামনে দাঁড়াতেই অঝরে কাঁদতে শুরু করেন। কেউ স্বামী, কেউ ছেলে, আবার কেউ কাঁদেন নিজের বাবার স্মৃতি মনে করে। মুহূর্তেই কান্নায় ভারী হয়ে ওঠে কবরস্থান। এটা এমন একটা কমতি, এটা কখনো সারা জীবন দিয়ে ফিল আপ করা যাবে না। এখন পর্যন্ত কোনো বিচার হয়নি, কিছু হয়নি। এটা খুবই আনফেয়ার, আসলে এরকমটা আশা করিনি। বাবার সাথে ঘুরছে বা মজা করছে, তখন আমার মনে হয় যদি আমার বাবা থাকতো, আমার বাবার সাথে আমিও মজা করতাম। 12 বছরে এসেও নির্মমে হত্যাকাণ্ডের কারণ জানতে না পেরে হতাশা জানান স্বজনেরা। আপনজনের হত্যার বিচার আদৌ হবে কিনা সংশয় জানান অনেকে। কেন মারা হলো আমরা এখনো এটা জানি না। মনে হয় যে আমরা এটা জানতেও পারবো না। 12 বছর পার হয়ে গেছে, এটার কোনো সমাধান হয়নি। তো আমরা চাই যে দ্রুত বিচারটা কার্যকর করা হোক। বৃহস্পতিবার সকাল 9টা বাজতেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শহীদদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর বেদিতে ফুল দেন 3 বাহিনীর প্রধান, ফুল দিয়েছেন বিজিবি প্রধানও। পরে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে শুরু হয় বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের শ্রদ্ধা। বিএনপি ও জাতীয় পার্টি সহ বিভিন্ন সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। সরকারের তরফ থেকে যেগুলো তদন্ত হয়েছে এগুলোকে প্রকাশ করে স্বাভাবিক মানুষকে এই কোনোরকম সন্দেহ বিভ্রান্তি থেকে দূর করার প্রচেষ্টা নেওয়া হবে। আমরা সরকারকে অনুরোধ জানাবো, এই হত্যাকাণ্ডের যারা পরিকল্পনাকারী দেশি বিদেশি শক্তিসমূহ ষড়যন্ত্রকারী, তাদের সবাইকে বিচারের আওতায় আনা হোক। ইতিহাসের এমন কলঙ্কময় অধ্যায়ের আর যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর রাখার আহ্বান সবার। সব আনুষ্ঠানিকতা শেষে সবাই আবারও ফিরে গেছে কর্মব্যস্ততায়। এটি হয়তোবা প্রকৃতির স্বাভাবিক নিয়ম। তবে যে স্বজন হারিয়েছে সে কি আদৌ ফিরতে পেরেছে তার স্বাভাবিক নিয়মে? তাদের দাবি, যদি এ হত্যার বিচার হতো তাহলে হয়তোবা কিছুটা হলেও তারা স্বস্তি পেত। বনানীর সামরিক কবরস্থান থেকে মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা মামলা এখন আপিল বিভাগে, কিন্তু বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলাটি এখনও বিচারিক আদালতে সাক্ষ্য গ্রহণ পর্যায়েই রয়ে গেছে। 1264 সাক্ষীর মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে 185 জনের। এদিকে অ্যাটর্নি জেনারেল জানান, রাষ্ট্রপক্ষ হত্যা মামলার আপিল শুনানির সময় চেয়ে আবেদন করবে। রাজধানীর পিলখানায় 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। ওই হত্যাযজ্ঞের ঘটনায় 28শে ফেব্রুয়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। পরে মামলা স্থানান্তর হয় নিউ মার্কেট থানায়। বিচারিক আদালত 2013 সালের 5ই নভেম্বর হত্যা মামলার রায় ঘোষণা করে। রায় 152 জনকে মৃত্যুদণ্ড, 160 জনকে যাবজ্জীবন ও 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে 139 জনের মৃত্যুদণ্ড বহাল রাখে হাইকোর্ট। যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকে 146 জনের। 256 জনের বেশিরভাগের বিভিন্ন মেয়াদের সাজাও বহাল থাকে।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র আসামিপক্ষ এখন পর্যন্ত 69টি আপিল করেছে। এসব শুনানির অপেক্ষায়। আইনের আলোকে যে বিচারটি হবে সুপ্রিম কোর্টে, সেখানে অবশ্যই আসামিরা ন্যায় বিচার পাবেন এবং অধিকাংশ আসামি আমি বিশ্বাস করি তারা ন্যায় বিচার প্রাপ্ত হয়ে তারা খালাস পাবেন। আশা করছি যে স্বাভাবিকভাবে এটা হয়তো বছরের শেষের দিকে আসতে পারে, তারপরে আমরা এটা তার আগেই আমরা যাব, আমরা আদালতের কাছে এটা শুনানির জন্য একটা তারিখ চাবো। আশা করছি আমরা আপিলগুলো আমরা গ্রহণ করে চূড়ান্ত আপিলে এগুলো হাইকোর্টের আদেশে বাতিল করে ট্রায়াল কোর্টটা পুনর্বহাল করা হবে। তবে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার বিচার কাজ এগোচ্ছে না বলে জানান 203 আসামির পক্ষে 48টি মামলার আপিল দায়ের করা আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম। সেই মামলাটায় 1264 জন সাক্ষীর মধ্যে এই পর্যন্ত মাত্র 185 জন সাক্ষী সাক্ষ্য হয়েছে এবং এখন যে গতিতে এই মামলাটি চলমান আছে সেইভাবে যদি সাক্ষ্য প্রমাণ নিতে থাকে তাহলে আরও 10 বছর লাগবে। ট্রায়াল কোর্টের ব্যাপারে আমি কিছু করতে পারি না, ওইখানে আলাদা লয়ার আছে, আলাদা করেন। আমাকে যদি সরকার নির্দেশনা দেয় সেই ক্ষেত্রে আমি ট্রায়াল কোর্টের মামলা যেতে পারি, কিন্তু আমি এইভাবে ট্রায়াল কোর্টের মামলা আমি যাই না, আমি যাইও না। পিলখানা হত্যা মামলা হাইকোর্ট রায় দেয় 2017 সালের নভেম্বরে। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় 2020 সালের 8 জানুয়ারি। সার্টিফাইড কপি পাওয়া যায় 13 ডিসেম্বর। আর বিদ্রোহের বিচার হয়েছে বাহিনীর নিজস্ব আইনে গঠিত আদালত সমূহে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদের এই পর্যায়ে একটি বিরতি। ফিরবো আরো খবর নিয়ে, আমাদের সাথেই থাকুন। আপনারা আছেন সংবাদ সন্ধ্যায়। জানিয়ে দেব আরো কিছু খবর। দেশের বিভিন্ন নদ নদীর নাব্যতা ফিরিয়ে বাণিজ্য বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, নৌপথে পণ্য পরিবহন না হলে বিশ্ব অর্থনীতি স্থবির হয়ে যেত। নতুন মেরিন ব্যাচের গ্রাজুয়েশনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় করোনার টিকা নিলেও স্বাস্থ্যবিধি মানতে সবার প্রতি আবারও আহ্বান জানান সরকার প্রধান। চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমিতে 55তম ব্যাচের ক্যাডেটদের গ্রাজুয়েশন সমাপনীতে অনুষ্ঠিত হয় মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেড। প্রধানমন্ত্রীর পক্ষে নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেষ্ঠ ক্যাডেটদের পদক দেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে সমুদ্র অভ্যন্তরীণ নৌপথের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নদ নদীর নাব্যতা ফেরাতে কাজ করছে সরকার। যেন আমাদের দেশের আভ্যন্তরীণ পণ্য পরিবহন এবং আন্তর্জাতিক পর্যায়ে পণ্য পরিবহন আমরা খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতে পারি, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। কর্মজীবনে দায়িত্ব পালনের সময় দেশের মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে সেদিকে খেয়াল রাখতে নতুন গ্রাজুয়েট নাবিকদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বলেন, সমুদ্র অর্থনীতির সুফল পেতে দক্ষ জনশক্তি গড়তে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। যখন যে দেশে যাবে আমাদের সভ্যতা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি সেটাও আদান প্রদান করতে পারবে এবং অন্য জায়গা থেকে ভালো কিছু শিক্ষা নিয়ে আসতে হবে। নিজ দায়িত্ব সততা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার সাথে পালন করতে হবে, যাতে বিদেশে বাংলাদেশে ভাবমূর্তি উজ্জ্বল হয়। চলমান করোনার টিকা কর্মসূচির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, টিকা দিলেই মনে করবেন না সব সমস্যার সমাধান হয়েছে। নিজেকে সুরক্ষিত রাখুন এবং আপনার সুরক্ষা অন্যকেও সুরক্ষিত করবে। কাজে টিকা দেওয়ার পরে এটা কেউ মনে করবেন না যে আপনাদের সমস্যা সব সমাধান হয়ে গেছে। এটা মনে রাখতে হবে যে তারপরেও নিজে থেকে সুরক্ষিত রাখার জন্য সবসময় মাস্ক পরতে হবে এবং সমস্ত নিয়ম কানুন মেনে চলতে হবে, এবং আমি আশা করি প্রত্যেকেই সেদিকে লক্ষ্য রাখবেন। মেরিন একাডেমির তথ্য অনুযায়ী দেশে ও বিদেশের বিভিন্ন জাহাজে প্রায় 4500 মেরিন ক্যাডেট কর্মরত আছে, যাদের বার্ষিক আয় $230 মিলিয়ন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসনে ঢাকাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে টোকিও। বাংলাদেশ জাপানের পররাষ্ট্র সচিব পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে এ নিয়ে আলোচনা করেন দুপক্ষ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ এক বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, আর জাপানের পক্ষে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার হিরোশি সুজুকি। রোহিঙ্গা কানেক্টিভিটি, বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর তৈরির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে জাপান, কারণ এতে মিয়ানমার, থাইল্যান্ড সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়বে। আগামী বছর দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের সফর হতে পারে বলেও জানান পররাষ্ট্র সচিব। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে আনুষ্ঠানিকভাবে জাপানের কাছে কৌশলগত অংশীদারিত্ব চেয়েছে বাংলাদেশ। প্রায়োরিটি হচ্ছে গিয়ে রিপ্যাট্রিয়েশন, তো সেটা তারা রেসপেক্ট করে এবং এই রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে তাদের সাহায্য আমরা চেয়েছি এবং তারা বলেছে যে যদি আমাদের যে ট্রাইল্যাটারাল ট্রক্সে যদি কোনো
আপনার ইয়ে হয় ইমপ্রুভমেন্ট হয় না, মানে কোনো রেজাল্ট আসে বা আউটকাম থাকে, তো সেটা তাদেরকে, এবং আমরা ভারতকেও একই কথা বলেছি, আমরা চাই যে এই রোহিঙ্গারা যখন আমাদের বর্ডার ক্রস করে ওই পারে যাবে তখন তাদের সেফটি, সিকিউরিটি অ্যান্ড সাস্টেনেবল লাইভলিহুড এটা ইনশিওর করার ব্যাপারে এই যে আশেপাশের প্রতিবেশীদেরকে আমরা বিশেষ ভূমিকায় দেখতে চাই। দলের শৃঙ্খলার বাইরে গিয়ে যেসব নেতা কথা বলছেন তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জার বিষয়ে ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। হাসান মাহমুদ বলেন, দলের শৃঙ্খলার বাইরে কথা বলা কখনো কাম্য নয়। দলের সাধারণ সম্পাদকের বুধবারের সতর্কমূলক বক্তব্যের ব্যাখ্যা দিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, শুধু বসুরহাট পৌর মেয়রের বিষয়ে সাবধানবাণী উচ্চারণ করেননি, সব পর্যায়ের নেতাদের জন্যই করেছেন ওবায়দুল কাদের এই সাবধানবাণী। দলের পরবর্তী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলেও ইঙ্গিত দেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগ যারা করে, যদি নিজস্ব কোনো মত থাকে সেটি দলীয় ফোরামে অবশ্যই তুলে ধরতে পারেন, কিন্তু দলের নীতির বিরুদ্ধে, দলের বিরুদ্ধে যদি জনসমক্ষে কথা বলা হয় তাহলে সেটি দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়। সেই কথাটি কালকে আমাদের সাধারণ সম্পাদক পুনরুল্লেখ করেছেন। এইভাবে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছে কিংবা করবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। নোয়াখালীর কোম্পানিগঞ্জের সাংবাদিক বোরহান উদ্দিন হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে পরিবার। সকালে নোয়াখালী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে বোরহানের বড় ভাই নূর উদ্দিন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বোরহানের পরিবারের পক্ষ থেকে হত্যাকারীদের পরিচয় প্রকাশেরও দাবি জানানো হয়। গত শুক্রবার কোম্পানিগঞ্জের চাপরাশির হাট পূর্ব বাজারে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন বোরহান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, যেই আমার ছেলেকে হত্যা করছে প্রকৃত দোষী কি তাকে আমি একটু দেখতে চাই। খুনিদের উপযুক্ত বিচারই মুজাক্কির সহ আমাদের ও দেশবাসীর আত্মার শান্তি দিতে পারে, পাশাপাশি আর কোনো মা বাবা, ভাই ও বোনের বুক খালি হওয়া থেকেও মুক্তি পেতে পারে। দেশে করোনারও 5 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 4 এবং নারী 1 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,384 জনের। 214টি ল্যাবে 24 ঘন্টায় 15,560 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 410 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.63%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,44,954 জন। সুস্থ হয়েছেন আরও 957 জন। এ নিয়ে মোট সুস্থ 4,94,755 জন। এদিকে সারা দেশে আজ করোনা টিকা নিয়েছেন 1,81,439 জন। এ নিয়ে মোট টিকা গ্রহণ করেছেন 28,50,940 জন। সংবাদ সন্ধ্যার এই পর্যায়ে আরো একটি বিরতি, আর বিরতির পর ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। পৌরসভার পরেই সারা দেশে শুরু হচ্ছে ইউপি নির্বাচন। মোট 6 ধাপে ভোটের পরিকল্পনা, 323টিতে নির্বাচন 11 এপ্রিল। সংবাদ সন্ধ্যায় স্বাগত আরো একবার। চলে যাচ্ছে পরের প্রসঙ্গে। পৌরসভা নির্বাচনের পরপরই সারা দেশে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। মোট 6 ধাপে ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে কমিশন। নির্বাচন কমিশনার কবিতা খানম সংঘাতহীন নির্বাচনের জন্য প্রার্থী রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন। দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা 4,883টি। 2016 সালে 6 ধাপে 4,323টি ইউপিতে ভোট হয়। আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদের মেয়াদ 5 বছর পূর্ণ হওয়ার 180 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সে হিসেবে মার্চের মধ্যে 1,436, এপ্রিলে 685, মেতে 1,476 এবং জুনে 724 ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হচ্ছে। তবে ভোটার তালিকা চূড়ান্ত না হওয়ায় মার্চে কোনো নির্বাচন হচ্ছে না। প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করা না গেলে
অনধিক 90 দিনের মধ্যে নির্বাচন করার বিধান আছে। প্রথম ধাপে আগামী 11 এপ্রিল দেশে 323 ইউপিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আমাদের 5-6টা মিনিমাম হয়তো 6টা ধাপে আমাদের যেতে হতে পারে। সক্ষমতা আমাদের ইভিএম আছে, কিন্তু আমাদের লোকেবল মানে ইভিএম অপারেশন করার জন্য যে লোকেবল দরকার, সেটা কিন্তু আমরা ধীরে ধীরে সেটা আমরা বৃদ্ধি করছি। আপাতত 41টা নিচ্ছি, কিন্তু এটা আমরা আরও সংখ্যাটা আমাদের বৃদ্ধি পাবে। 4 দফা পৌরসভা নির্বাচনে বিক্ষিপ্ত সংঘর্ষ, কেন্দ্র দখল ও বর্জনের ঘটনা ঘটেছে। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করছেন এই কমিশনার। এখানে কিন্তু অংশগ্রহণ থাকবে, উৎসাহ থাকবে এবং অতি উৎসাহ থাকবে। এই অতি উৎসাহটাই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্নের একটা কারণ হয়ে দাঁড়ায়। যেহেতু এটা প্রতীকের নির্বাচন হবে, আমি রাজনৈতিক দলগুলোর কাছেও আমি আহ্বান জানাবো যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং এই সহযোগিতাটা যেন ওনারা নির্বাচন কমিশনকে করেন। স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে গতবারের মতো এবারও ভোট হবে দলীয় প্রতীকে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারের পর এবার সরকারি সংস্থা টিসিবির খোলা ট্রাকেও বাড়ল ভোজ্য তেলের দাম। প্রতি লিটারে বেড়েছে 10 টাকা, তবে এরপরও মিলছে না চাহিদা অনুযায়ী। সঙ্গে কিনতে হচ্ছে পেঁয়াজ, চিনি ও ডাল। চাহিদার তুলনায় সরবরাহ কম, তাই এই অবস্থা, দাবি ডিলারদের। আর সংকট কাটাতে আমদানির কথা জানালেন বাণিজ্যমন্ত্রী। বাজারে এমনিতে কয়েক মাস ধরে অস্থির ভোজ্য তেলের দাম। এমন অবস্থায় সীমিত আয়ের মানুষের ভরসা টিসিবি, কিন্তু এখানেও সহজে মেলে না সয়াবিন তেল। তবে দাম বাড়ল টিসিবির সয়াবিন তেলেরও। ট্রাক থেকে আগে 80 টাকা লিটারে কেনা গেলেও এখন কিনতে হচ্ছে 90 টাকা। তাও পাওয়া যাচ্ছে না চাহিদা অনুযায়ী। আবার প্রয়োজন না থাকলেও বাধ্যতামূলকভাবে কিনতে হচ্ছে মসুর ডাল, পেঁয়াজ ও চিনি। এদিকে কেজিতে 5 টাকা বাড়িয়ে মসুর ডাল বিক্রি করা হচ্ছে 55 টাকায়। বাজারের রেট হিসাবে এখানে 10 টাকা বাড়াইছে, আর ওইখানে তো মনে করেন অনেক দাম। মধ্যবিত্ত যারা আছে ওনাদের তো চলা কষ্ট হয়ে যায়। ডিলাররা বলছেন ট্রাক প্রতি 1000 কেজি পেঁয়াজ দিলেও ডাল 200 কেজি, চিনি 500 কেজি ও তেল দেয়া হচ্ছে মাত্র 100 লিটার। যে কারণে তেলের চাহিদা থাকলেও বেশি দেয়া যাচ্ছে না। এখন 100 লিটার করে দিচ্ছে, সামনে রমজান আছে, অত ভোক্তার চাহিদা অনুযায়ী সামনে রমজান আমরা পূরণ করতে পারবো। লোকাল বাজারও অনেক বৃদ্ধি পাইছে, সে অনুপাতে তো আমরা খুবই কম, একেবারে নগণ্য। আমাদের তেল 90 টাকা লিটার, মানে 450 টাকা 5 লিটার, এটা সহনীয়। এটা যদি আমরা কন্টিনিউ দিতে পারি, আমি মনে করি এটা ভালোই হবে। বিষয়টি স্বীকার করে বাণিজ্যমন্ত্রী বলছেন, বিশ্ববাজারে তেলের বাড়তি দামের কারণে টিসিবিতেও দাম বাড়ানো হয়েছে। তবে রমজানের আগেই টিসিবির বিক্রি কার্যক্রম জোরদার করা হচ্ছে। রোজার জন্য আমরা টিসিবি থেকে একটা বড় পরিমাণ অন্যান্য বছরের তুলনায় ডাবল তেলের ব্যবস্থা করেছি, সেটা রোজার সময় যেন চাপটা কম থাকে। তবে সারা গ্লোবাল মার্কেটই দাম বেশি হওয়ার কারণে আমাদের দেশে হচ্ছে কমে দেওয়া যাবে না, যেন আর না বাড়ে, সেটা আমরা লক্ষ্য রাখছি। দেশে বছরে সয়াবিন ও পাম তেলের চাহিদা প্রায় 20 লাখ টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো একটি বিরতির পর যা থাকছে: মিয়ানমারের সেনা শাসনের বিরুদ্ধে নতুন বিক্ষোভের ডাক, রাজপথে নামলেন শিক্ষার্থী ও চিকিৎসকরা। সংবাদ সন্ধ্যায় আবারও আমন্ত্রণ। জানিয়ে দেব আরো কিছু খবর। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনার নতুন ধরনের উপর ভ্যাকসিনের বুস্টার ডোজের পরীক্ষা চালাবে মার্কিন কোম্পানি মডার্না। বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মডার্নার ভ্যাকসিন ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপে অনুমোদন পেয়েছে, তবে পরীক্ষায় দেখা গেছে তাদের তৈরি ভ্যাকসিন দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনার নতুন ধরন রোধে কম সুরক্ষা দেয়। তাই মডার্না করোনার এই ধরন নিয়ন্ত্রণে ভ্যাকসিনের বুস্টার ডোজ তৈরি করেছে। মডার্না জানিয়েছে, পরীক্ষার জন্য ভ্যাকসিনের বুস্টার ডোজ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথে পাঠানো হয়েছে। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনার নতুন ধরনটি অধিক সংক্রামক বলছে বিশেষজ্ঞরা। এই ধরন ইতোমধ্যে বিশ্বের অন্তত 40টি দেশে শনাক্ত হয়েছে। সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দিয়েছেন মিয়ানমারের শিক্ষার্থী ও চিকিৎসকরা। সকাল থেকেই
দাউই শহরে রাস্তায় শান্তিপূর্ণ মিছিল করে কয়েকশো মানুষ। এছাড়া ইয়াঙ্গুনের রাস্তায় নেমেছেন চিকিৎসক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। 3 সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে 7 শতাধিক মানুষকে আটক করেছে জান্তা সরকার। এদিকে মালয়েশিয়া বুধবার মিয়ানমারের প্রায় 1100 নাগরিককে দেশে ফেরত পাঠানোয় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ফেরত পাঠানো এসব নাগরিকরা শনিবার মিয়ানমার পৌঁছাবেন বলে দেশটির নৌবাহিনী ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়েছে। এদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। যথেষ্ট সুযোগ না পাওয়ায় আক্ষেপ আছে তার। দলের চাহিদা অনুযায়ী সাথে খেললেও ওপরের দিকে খেলতে চান সৈকত। নিউজিল্যান্ড সফরে সুযোগ আসলে ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে চান। প্রতিভা নিয়ে কোনো সন্দেহ না থাকলেও জাতীয় দলে থিতু হতে পারছেন না সৈকত। সব ফরম্যাটে নিয়মিত সুযোগ না পাওয়ায় পারফরমেন্সেও অধারাবাহিকতা। এজন্য নিয়মিত সুযোগের অভাবকে দুষছেন সৈকত। সুযোগের ব্যাপারটাও আছে, দেখা যায় যে সবার বেলা সুযোগ হয়তো একরকম আসে না, হয়তো কারো বেলা সুযোগ একটু বেশি থাকে, কারো বেলা একটু কম আসে। তো আমি এইভাবে আসলে কখনোই চিন্তা করি নাই যে আসলে অন অ্যান্ড অফের মধ্যেই ছিলাম বেশিরভাগ সময়টাতেই। আনফর্চুনেটলি যখনই দেখা যায় 1-2টা ম্যাচ খারাপ হয় আমার সাথেই, তখন সবসময় আমি বাড়িই থাকি ম্যাক্সিমাম টাইম। তো এটা আসলে হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে সুযোগের হয়তো একটু ঘাটতি তো অবশ্যই আছে। ঘরোয়াতে খেলেন মিডল অর্ডারে, কিন্তু জাতীয় দলে জায়গা হয় লোয়ার অর্ডারে। পজিশন বদলে পারফরমেন্সেও তারতম্য হচ্ছে। টেস্ট ক্রিকেটেও অনিয়মিত, অথচ প্রথম শ্রেণীর ক্রিকেটে ঈর্ষণীয় পরিসংখ্যান সৈকতের। নর্মালি যখন ডোমেস্টিকে খেলি তখন তো মিডল অর্ডারে ব্যাটিং করি, তো এই জায়গাটাতে সুযোগ পাইলে হয়তো আমি মনে করি যে হয়তো আরেকটু বেটার কিছু করা আমার জন্য মানে সম্ভাবনা থাকে আর কি। নিউজিল্যান্ডে 20 সদস্য দলের সফরসঙ্গী সৈকত সাকিবের বিকল্প হিসেবে জায়গা পেয়েছেন। একাদশের সুযোগ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, কারণ সাথে টিম ম্যানেজমেন্টের পছন্দ সৌম্য। উদ্দেশ্যহীন সফরে তারপরও লক্ষ্য স্থির সৈকতের। আমি ইন্টারভিউতে শুনেছি আমাদের সিলেক্টররাই বলেছেন যে আমি হয়তো ব্যাকআপ হিসেবে যাচ্ছি, বাট সাকিব ভাইয়ের বিকল্প যদি চিন্তা করেন তাহলে তারা ব্যাকআপ হিসেবে নাসুমকে নিয়েছে। তো এই জায়গাতে আসলে আমার কোনো সে নাই, সাকিব ভাইয়ের বিকল্প এটা আমি কখনোই মানতে রাজি না, বাট নিজের জায়গা থেকে যখন সুযোগ পাবো ভালো খেলার চেষ্টা করবো। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম শিরোপা জয়ে অবদান রেখেছিলেন সৈকত। নিউজিল্যান্ডের দুর্বোধ্য কন্ডিশনে সুযোগ আসলে কাজে লাগাতে চান এই অলরাউন্ডার। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আহমেদাবাদে ডে নাইট টেস্টে চলছে স্পিনারদের দাপট। তাতে দ্বিতীয় দিনেই শেষ হতে যাচ্ছে ম্যাচ। দ্বিতীয় ইনিংসে মাত্র 81 রানে গুটিয়েছে ইংল্যান্ড। এখন ভারতের সামনে টার্গেট 49 রানের। 33 রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে মাত্র 30 ওভার 4 বল টিকেছে ইংলিশরা। 7 ব্যাটসম্যান ফেরেন এক অঙ্কে। আবারও 5 উইকেট প্যাটেলের, আশ্বিনের শিকার 4টি। এর আগে রুট লিচের স্পিনে প্রথম ইনিংসে 145 রানে অল আউট হয় ভারত। দিনের শুরুতে রোহিত শর্মা ও আজিঙ্কা রাহানেকে তুলে নেন জ্যাক লিচ। এরপর জো রুটের স্পিনে ধসে যায় স্বাগতিক ব্যাটিং অর্ডার। মাত্র 8 রান খরচায় 5 উইকেট নেন রুট। লিচের শিকার 4 উইকেট। প্রথম দিন প্যাটেল আশ্বিনের স্পিনে মাত্র 112 রানে গুটিয়েছিল ইংল্যান্ড। সংবাদ সন্ধ্যা শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার। আন্দোলনের মুখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নতুন সময়সূচি মানছেন না শিক্ষার্থীরা, 3 দিনের আলটিমেটাম। ফরিদপুরের 2 ভাই বরকত রুবেলের 5706 বিঘা জমি ক্রোকের নির্দেশ। জব্দ হবে ব্যাংক হিসাব ও বাদসহ 55টি যান। ঋণ খেলাপিদের পিপলস লিজিং এর টাকা অবশ্যই ফেরত দিতে হবে, না হলে জেলে পাঠানোর হুঁশিয়ারি হাইকোর্টে। পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহতদের প্রতি শ্রদ্ধা। হত্যা মামলা আপিল বিভাগে, এক যুগেও শেষ হয়নি বিস্ফোরক মামলার বিচার। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।